শিক্ষার্থীদের জন্য কোর্সটি প্রযোজ্য। চলো বন্ধুরা, আজকে আমার লেকচার থেকে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে তা হলো আমদানি কি তা জানতে পারবে, আমদানি ব্যবস্থাপনার অর্থ ও সংজ্ঞা জানতে পারবে, আমদানি ব্যবস্থাপক সম্পর্কে অবগত হতে পারবে, আমদানি ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে, আমদানি ব্যবস্থাপনার কার্যাবলীগুলো জানতে পারবে, আমদানি ব্যবস্থাপনার আওতা বা পরিধি সম্পর্কে জানতে পারবে, আমদানি ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী উপাদান সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, আমদানি ব্যবস্থাপনার সমস্যা বিশ্লেষণ করতে পারবে, আমদানি ব্যবস্থাপনার সমস্যা সমাধানের উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। বন্ধুরা, আজকে প্রথম অধ্যায়ে আমরা আমদানি সংক্রান্ত বিষয়গুলো নিয়েই আলোচনা করব। পরবর্তী লেকচারে আমরা রপ্তানি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। চলো বন্ধুরা, তাহলে প্রথমে আমরা জেনে নেই যে আমদানি বলতে আসলে আমরা কি বুঝি। তার আগে যে কথা না বললেই নয়, আমরা জানি যে পৃথিবীর কোনো দেশই নিজে নিজে স্বয়ংসম্পূর্ণ নয়। কোনো না কোনো পণ্যদ্রব্য বা সেবার জন্য একে অপরের উপর নির্ভরশীল হতে হয়। ভৌগোলিক বা প্রাকৃতিক কারণেই হোক না কেন, কোনো একটি দেশ অনেক সময় দেখা যায় যে পণ্য বা সেবা উৎপাদনের ক্ষেত্রে অনেকটা পারদর্শী হয়ে থাকে অন্য দেশের তুলনায়। যে দেশ বেশি পরিমাণ পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী উৎপাদন করতে পারে অল্প সময়ে অল্প খরচে, তারা দেশের প্রয়োজন মেটানোর পরে, চাহিদা মেটানোর পরে উদ্বৃত্ত যে পণ্য সামগ্রী তা বিদেশে রপ্তানি করে। তেমনি ভাবে যে দেশ অল্প সময়ে তাদের সামর্থ্য অনুযায়ী পণ্যদ্রব্য উৎপাদন করতে পারে না বা অধিক ব্যয় হয়, তাদেরকে অন্য কোনো দেশ থেকে পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী আমদানির প্রয়োজন পড়ে। সুতরাং একটি দেশ যখন তাদের প্রয়োজনে অন্য একটি দেশ থেকে পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করে, সরকার নির্দিষ্ট নিয়ম কানুন নিয়ম নীতি মেনে নির্দিষ্ট প্রক্রিয়ার অধীনে, তখন তাকে আমদানি বলা হবে। আমদানির সংজ্ঞা অনেকে অনেকভাবেই আমদানির সংজ্ঞা দিয়েছেন। তার মধ্যে স্কিনার অ্যান্ড ইভান্স হেভিস তিনি বলেন, ইম্পোর্টিং ইজ পারচেজিং গুডস মেড ইন অ্যানাদার কান্ট্রি, অর্থাৎ অন্য দেশে তৈরি পণ্য ক্রয় করাকে আমদানি বলা হয়। তেমনি ভাবে আরেকজন বিশেষজ্ঞ ডেভিড জে রেসম্যান এর মতে, ইম্পোর্টিং ইজ পারচেজিং গুডস অ্যান্ড সার্ভিসেস ফ্রম অ্যানাদার কান্ট্রি অ্যান্ড ব্রিঙ্গিং দেম ইনটু ওন কান্ট্রি, অর্থাৎ তিনি বলেন অন্য দেশ থেকে পণ্য সেবা ক্রয় করে নিজ দেশে আনাকে আমদানি বলা হয়। তাহলে বন্ধুরা, আমরা যে সংজ্ঞাগত বিষয়গুলো বিশ্লেষণ করে এটাই দেখতে পাই যে একটি দেশ নিজের প্রয়োজনে যখন অন্য একটি দেশ থেকে কোনো পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করে আনে, তখন তাকে আমদানি বলা হয়। আর যে ব্যক্তি আমদানি সংক্রান্ত কাজগুলো করে থাকে তাকে আমদানি কারক বলা হয়। এখানে একটা বিষয় উল্লেখ না করলেই নয় যে দুই বা ততোধিক স্বাধীন এবং সার্বভৌম দেশের মধ্যেই কিন্তু আমদানি বাণিজ্য সংগঠিত হয়। এরপরে যে আমরা দেখব আমদানি ব্যবস্থাপনা অর্থ। এখানে আমদানি ব্যবস্থাপনা শব্দের সাথে দুইটি জিনিস জড়িত, একটা হচ্ছে আমদানি আর একটা হচ্ছে ব্যবস্থাপনা। আমদানি বিষয়টা নিয়ে আমরা কিছুক্ষণ আগেই অবগত হলাম। এখন প্রথমে আমি যে বিষয়টা তোমাদেরকে অবগত চাই সেটা হচ্ছে ব্যবস্থাপনা কি, অর্থাৎ হোয়াট ইজ ম্যানেজমেন্ট। সংক্ষিপ্তভাবে যদি আমি বলি যে একজন ম্যানেজার যা করে তাই হচ্ছে ব্যবস্থাপনা। প্রশ্ন আসতে পারে যে তাহলে একজন ম্যানেজার কি করে। তোমরা অবশ্যই শুনে থাকবে যে একজন ব্যবস্থাপক কোনো প্রতিষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করে থাকে, সংগঠিতকরণ করে থাকে, কর্মী সংস্থান করে থাকে, ডিরেক্টিং করে থাকে, রিপোর্টিং, বাজেটিং এবং নিয়ন্ত্রণমূলক যে কাজগুলো করে থাকে, এগুলি হচ্ছে মূলত ব্যবস্থাপনার কাজ বা ব্যবস্থাপকের কাজ। তাহলে আমদানির জন্য যখন একটি দেশ অন্য একটি দেশ থেকে পণ্য বা সেবা আমদানি করার জন্য সুপরিকল্পনা গ্রহণ করে থাকে, সুসংগঠিত করে থাকে, বিভিন্ন ধরনের নিয়ন্ত্রণমূলক বা কলাকৌশলগুলো প্রণয়ন করে থাকে, তখন তাকে আমদানি ব্যবস্থাপনা বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ
যে সাধারণ অর্থে ব্যবস্থাপনার যে অংশ দ্বারা পণ্য সেবার আমদানি সংক্রান্ত কার্যাবলী সম্পাদিত হয় তাকে আমদানি ব্যবস্থাপনা বলা হয়। আমদানি কার্যক্রম সুনিপুণভাবে সম্পাদনের লক্ষ্যে গৃহীত ব্যবস্থা বা কলাকৌশলকে আমদানি ব্যবস্থাপনা বলে। একটি দেশের প্রয়োজনে সরকারি নিয়ম নীতি অনুসরণ করে ন্যূনতম ব্যয়ে বিদেশ থেকে পণ্য বা সেবা সামগ্রী ক্রয়ের পরিকল্পনা প্রণয়ন, সমন্বয় সাধন, প্রয়োজনীয় কৌশল নির্ধারণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমকেই আমদানি ব্যবস্থাপনা বলা হয়। অর্থাৎ আমদানিকে কেন্দ্র করে যখন ব্যবস্থাপনার কাজগুলো সম্পাদিত হবে তখন তাকে আমরা সহজভাবে বলবো আমদানি ব্যবস্থাপনা। বন্ধুরা, এ পর্যায়ে আমরা আমদানি ব্যবস্থাপনার কিছু সংজ্ঞা দেখব। দি ফ্রি এনসাইক্লোপিডিয়া এর তথ্য মতে আমদানি ব্যবস্থাপনা প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যা যে কোনো ধরনের কাজের পরিকল্পনা ও নিয়ন্ত্রণের কার্যকারিতা বা বাস্তবায়ন মূল্যায়ন করে। আমদানি ব্যবস্থাপক বলতে আমরা কি বুঝি? আমরা সহজেই বলতে পারি যে আমদানি সংক্রান্ত কার্যাবলীগুলো যে সম্পাদন করে থাকে তাকেই আমদানি ব্যবস্থাপক বলা হয়। প্রশ্ন আসতে পারে যে আমদানি কারক আর আমদানি ব্যবস্থাপক কি? ব্যবস্থাপনা সংক্রান্ত সকল প্রকার কার্যাবলী যদি একজন ব্যক্তি করে থাকে তখন তাকে বলা হবে আমদানি ব্যবস্থাপক। আর আমদানি কারক বলতে যে আমদানি করে থাকে পণ্য বা সেবা তাকে বলা হয় আমদানি কারক। আমদানি কারক আর আমদানি ব্যবস্থাপক মোটামুটি একই পর্যায়ে পড়ে, কারণ আমদানি কারক সে আমদানি সংক্রান্ত ব্যবস্থাপনার যে কাজগুলো সেগুলো সেও করে থাকে। সুতরাং এখানে বলা যায় যে আমদানি কারক আর আমদানি ব্যবস্থাপক অনেকটা একই ধরনের। তবে একজন আমদানি কারক সাধারণত নিজস্ব প্রয়োজনে হতে পারে বা দেশের স্বার্থেও হতে পারে, কিন্তু আমদানি ব্যবস্থাপক কিন্তু একটি প্রতিষ্ঠানের স্বার্থে মুনাফা অর্জনের নেশায় বা কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে পণ্য বা সেবাটা তারা ক্রয় করবে। আমরা দেখি যে আমদানি ব্যবস্থাপক এমন একজন ব্যক্তি যিনি ব্যক্তি তথা দেশের প্রয়োজনে সরকারি নিয়ম নীতি অনুসরণে মার্কেটিং বৈদেশিক অনিয়ন্ত্রণযোগ্য উপাদান বিবেচনায় রেখে ন্যূনতম ব্যয়ে বিদেশ থেকে পণ্য বা সেবা ক্রয়ের পরিকল্পনা প্রণয়ন, কৌশল নির্ধারণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যক্রমগুলো পরিচালনা করে। এখানে একটা বিষয় উল্লেখ করা উচিত আমি বলে মনে করছি, সেটা হলো অনিয়ন্ত্রণযোগ্য উপাদান বলতে কি বুঝি। তোমরা জানো যে বিপণন পরিবেশ দুই ধরনের, যে ব্যষ্টিক পরিবেশ এবং সামষ্টিক পরিবেশ। তো ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো একজন ব্যবস্থাপক নিয়ন্ত্রণ করতে পারে তার বুদ্ধি কলাকৌশল দিয়ে, কিন্তু অনিয়ন্ত্রণযোগ্য যে উপাদানগুলো সেগুলো কিন্তু কখনোই নিয়ন্ত্রণ করা যায় না। তো বৈদেশিক যে অনিয়ন্ত্রণযোগ্য উপাদানগুলো আছে, যেমন অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, প্রযুক্তিগত অবস্থা, এই সমস্ত বিষয়গুলো মাথায় বিবেচনায় রাখতে হবে। বিবেচনায় রেখে যখন আমদানি সংক্রান্ত কলাকৌশল, পরিকল্পনা ও নিয়ন্ত্রণমূলক কাজগুলো গ্রহণ করা হবে তখন তাকে আমদানি বলা হবে, এবং যে করবে এই কাজগুলো তাকে আমদানি ব্যবস্থাপক বলা হবে। এরপরে যে আমরা দেখব আমদানি ব্যবস্থাপনা বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে পরিকল্পনা তৈরি। তোমরা জানো যে পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম পর্যায়, প্রথম ধাপ। পরিকল্পনা যদি ভালো হয় ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলোও সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হবে। আর পরিকল্পনা যদি নড়বড়ে হয় তাহলে ব্যবস্থাপনার অন্যান্য কাজগুলোও সুচারুরূপে সম্পাদন করা সম্ভব হবে না। আমরা পরিকল্পনাকে একটি ভিত হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। অর্থাৎ যখন কোনো বিল্ডিং তৈরি করা হয়, তা বিল্ডিং এর পিলার যদি মজবুত হয়, শক্তিশালী হয়, তাহলে ওই বিল্ডিংটা দীর্ঘদিন স্থায়ী হবে বলে বিশ্বাস করা হয়। ঠিক এমনই যে পরিকল্পনা হচ্ছে ভিত স্বরূপ বা পিলার স্বরূপ। ব্যবস্থাপনার কাজগুলোকে সুচারুরূপে সম্পাদন করার লক্ষ্যে প্রথমেই সুপরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করতে হবে। বলা যায় যে প্ল্যানিং ইজ এ ট্র্যাপ টু ক্যাপচার দি ফিউচার। অন্যভাবে বলা যায় প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স
হোয়াট ইজ টু বি ডান ইন ফিউচার, অর্থাৎ ভবিষ্যতে কি করতে হবে বা ভবিষ্যতে লক্ষ্য উদ্দেশ্য কিভাবে অর্জন করা যায়, এটার যে একটা ফাঁদ বা ভবিষ্যৎ চিন্তাধারা, এগুলো হচ্ছে পরিকল্পনা। সুতরাং এটি আমদানি ব্যবস্থাপনার ক্ষেত্রেও সুপরিকল্পনা গ্রহণ করতে হবে। কোথায় থেকে, কোন দেশ থেকে কি পরিমাণ পণ্য, কোন ধরনের ডিজাইনের পণ্য, কাদের জন্য ক্রয় করা হবে, এটা পরিকল্পনায় বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত যেটা, পরিকল্পনা বাস্তবায়ন। পরিকল্পনা তৈরি করলেই হবে না, সেগুলোকে বাস্তবমুখী করতে হবে, পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে হবে। বাস্তবের রূপ দিতে গিয়ে ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠান লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করার জন্য চেষ্টা করতে হবে। তৃতীয়ত যে বিষয়টা, চলতি বাজার চাহিদা নিরূপণ করা। চলতি বাজার বলতে আমরা মার্কেটিং এ কিন্তু বাজার বলতে কোনো স্থান বা কোনো প্লেসকে বোঝাই না। বাজার হচ্ছে মার্কেট ইজ এ সেট অফ পটেনশিয়াল অ্যান্ড অ্যাকচুয়াল কাস্টমার অফ এ প্রোডাক্ট। কোনো পণ্যের বর্তমান ও সম্ভাব্য ক্রেতার যে সেট, সেটি হচ্ছে বাজার। এখানে চলতি বাজার চাহিদা নিরূপণ করা বলতে একটি ভৌগোলিক এলাকায় একটি দেশে বিদ্যমান লোক সংখ্যা কি পরিমাণ চাহিদা রয়েছে, কি ধরনের পণ্য তাদের প্রয়োজন, এ সমস্ত বিষয়গুলো একটি আমদানি ব্যবস্থাপককে মাথায় বিবেচনা করে পণ্য বা সেবাটা ক্রয় করতে হবে। আমদানি ব্যবস্থাপনা এটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এরপরে আসি ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে একটি প্রতিষ্ঠানের সফলতা অর্জন করা সম্ভব। যত বেশি ব্যয় কম হবে, তত বেশি ওই প্রতিষ্ঠানের সফলতা আসবে। আমদানি ব্যবস্থাপনার ক্ষেত্রেও ঠিক এমনই। আমদানি ব্যবস্থাপনার ক্ষেত্রে যে কিছু ব্যয় রয়েছে, এই ব্যয়গুলো যত বেশি পারা যায় সেগুলিকে কমিয়ে রাখতে হবে, যাতে করে প্রতিষ্ঠানের প্রফিট বা মুনাফা অর্জন করার ক্ষেত্রে অনেকটা সহায়ক হয়ে থাকে। বাজার তথ্য সরবরাহ। ইনফরমেশন ইজ পাওয়ার। বর্তমানে ইনফরমেশনের মাধ্যমে সাধারণত মানুষ অনেক কিছুকে সহজ করেছে। আজ ঘরে বসে মানুষ হাতের নাগালে বিভিন্ন ধরনের ইনফরমেশনের মাধ্যমে পণ্য বা সেবাটা তারা ক্রয় করে। একজন আমদানি ব্যবস্থাপককেও তাদের দেশের চাহিদা, তাদের দেশের প্রয়োজন, কি পরিমাণ পণ্য তাদের দরকার, বা সেই পণ্যটা কোথায় পাওয়া যায়, অল্প দামে, কম দামে, এবং প্রযুক্তিগত দিক দিয়েও কি পরিমাণ পণ্যটা কোথায় থেকে ক্রয় করলে দেশ লাভবান হবে, এই সমস্ত তথ্যগুলো সাধারণত কালেকশন করতে হবে। বাজার তথ্যগুলো কালেকশন করা এবং সেগুলো জনগণকে সরবরাহ করতে হবে। পণ্য সেবার উৎস শনাক্তকরণ করা। এরপরে পণ্য সেবার উৎস শনাক্তকরণ করা, অর্থাৎ একটি আমদানি ব্যবস্থাপনার আরেকটি বৈশিষ্ট্য যে পণ্য সেবাটা কোথায় থেকে অল্প দামে পাওয়া যায়, সে বিষয়টাও এখানে দেখতে হবে। অল্প খরচে, অল্প পরিশ্রমে এবং লাভজনক উপায়ে কোথায় থেকে পণ্যটা সংগ্রহ করা যায়, সেই পণ্য সেবার উৎসগুলো শনাক্তকরণ করতে হবে। পণ্য সেবা সংগ্রহের জন্য উপযুক্ত কৌশল নির্ধারণ করা। উৎস শনাক্তকরণ করার পরে পণ্যটা কিভাবে সংগ্রহ করা যায়, এটার জন্য ইফেক্টিভ যে টেকনিক, কৌশল, এগুলো একজন আমদানি ব্যবস্থাপককে গ্রহণ করতে হয়। এটা আমদানি ব্যবস্থাপনার একটা বৈশিষ্ট্য। মূল্য কৌশল নির্ধারণ। প্রথমত আমরা বলতে চাই যে প্রাইসটা কি জিনিস। প্রাইস ইজ সাম টোটাল অফ মানি দ্যাট ইজ চার্জড এগেইনস্ট এ প্রোডাক্ট। একটি প্রোডাক্টের বিপরীতে, অর্থাৎ একটি প্রোডাক্টের জন্য যা ধার্য করা হয় সেটাই হচ্ছে মূল্য। এখানে মূল্য নির্ধারণ কৌশল নির্ধারণ করতে হবে। বিভিন্ন ভাবে মূল্য নির্ধারণ করা যায়। কোনটি উপযুক্ত, কোনটি সবচেয়ে সহায়ক প্রতিষ্ঠানের জন্য, আমদানি ব্যবস্থাপনার ক্ষেত্রে এটা দেখতে হবে। দীর্ঘ প্রক্রিয়া। আমদানি ব্যবস্থাপনা অত্যন্ত একটি জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। কারণটা হচ্ছে আমদানি ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেকগুলো কাজ সম্পাদন করতে হয়। লাইসেন্সিং সংগ্রহ করতে হয়,
আমদানি নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করতে হয়, সরকারি বিধি নিষেধগুলো ফলো করতে হয়, বিভিন্ন ডকুমেন্টস এর দরকার হয়। এই জন্য এটা অনেকটা দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়া। বাজার জাতকরণ গবেষণার গুরুত্ব। বাজার মার্কেটিং প্রতিনিয়ত ভোক্তাদের অভিরুচি, পছন্দ এগুলো বিবেচনা করে, যাতে করে তাদের পছন্দ মোতাবেক পণ্য বা সেবা সামগ্রী পৌঁছানোর মাধ্যমে সন্তুষ্টি বিধান করে প্রতিষ্ঠান লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা যায়। এই জন্য নিত্য নতুন বাজারজাতকরণ গবেষণাগুলো চালাতে হবে। গবেষণার মাধ্যমে সাধারণত অজানা বিষয়গুলো বের করে নিয়ে আনতে হবে ভোক্তার নিকট থেকে। আন্তর্জাতিক সম্পর্ক। আমদানি ব্যবস্থাপনার আরেকটি বৈশিষ্ট্য হলো আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন। দুই বা ততোধিক দেশের সাথে যখন আমদানি বাণিজ্যে লিপ্ত হওয়া যাবে, তখন দেখা যাবে যে পারস্পরিক যোগাযোগ অনেকটা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক সম্পর্কটাও অনেকটা বৃদ্ধি পাবে। অর্থ সংস্থান। আমদানি ব্যবস্থাপনার ক্ষেত্রে আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো অর্থ সংস্থান করা। অর্থই হচ্ছে ব্যবসায়ের চালিকা শক্তি, মূল শক্তি। অর্থ ছাড়া কখনোই ব্যবসায়িক কার্যাবলী সম্পাদন করা সম্ভব নয়। এই জন্য লাভজনক উপায়ে